তবে এটা মনে রাখবেন, বীজ থেকে চারা বের হওয়ার সঙ্গে সঙ্গে কখনোই সার দেবেন না। গাছগুলির সাইজ একবার লক্ষ্য করে দেখুন, প্রথমে দুটো পাতা বের হয়, তারপরে আরেকটা পাতা কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে। ঠিক যখন এরকম পর্যায়ে প্রত্যেকটা গাছ চলে আসবে তখন আমরা সার প্রয়োগ করতে পারি। সেটা সলিড করব না লিকুইড করব অন্য ব্যাপার। তো প্রথমবার সার কিন্তু গাছগুলি এই পর্যায়ে আসবার পরেই প্রয়োগ করবেন। শীতকালীন শাক জাতীয় যে সমস্ত সবজিগুলো আছে সেক্ষেত্রে আমরা কোন সারটা ব্যবহার করব। এটা যেমন ধরুন একটা সলিড সার, এটা যদি গাছের গুঁড়িতে দেই, এবার বিষয়টা একটু ভালো করে বুঝুন। জায়গার পরিমাণ কিন্তু খুবই কম, অর্থাৎ গাছগুলি হয় ঘন ঘন। যখন আমরা সারটা এইভাবে ছিটিয়ে দেব, ছিটিয়ে দেওয়ার পরে একটু মাটিটা খুঁড়ে দিতে হবে। খোঁড়ার জায়গা কিন্তু আমরা সেরকম পাবো না, কারণ গাছগুলি আস্তে আস্তে বড় হচ্ছে। আর এই গাছগুলি, শাক জাতীয় গাছগুলি খুব নরম হয়, একটু যদি খোঁচাখুচি বেশি করেন সেক্ষেত্রে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো নমস্কার বন্ধুরা, মাইরূপ মাই গার্ডেন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জয়। দেখুন, ধনেপাতা চাষ করবার জন্য আমি বলেছিলাম যে আপনারা তৈরি করুন, মাটি তৈরি করুন, আমি একের পর এক ভিডিও আপলোড করে যাব। তো আমি পরপর কিন্তু ভিডিও দিয়েছি। আজকে আমি কিছুক্ষণ আগে একটা সার দিয়েছি, সেটা কি সার, সলিড দিয়েছি নাকি লিকুইড দিয়েছি সেটা নিয়েই আজকের ভিডিও। এই হাঁড়িটা নিয়ে চ্যানেলে প্রচুর ভিডিও আছে। আমার বাগানের জন্য এটা কিন্তু অমৃতের হাঁড়ি। দেখুন এখানে কি কি আছে, যারা পুরনো আছেন, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, তারা দেখেছেন, জানেন, অনেকে আবার তৈরিও করেছেন এবং ভালো রেজাল্ট পাওয়া যায় সেটা কমেন্ট করেও জানিয়েছেন। এখানে অনেক কিছুর মিশ্রণ আছে যেগুলো দিয়ে আমি একটা তরল সার তৈরি করেছি এবং এই সারটা আমার বাগানের প্রত্যেকটা গাছে ব্যবহার করি। ব্যবহার করার নিয়ম সেটা অবশ্যই দেখাবো। প্রথমত এই পাত্র দিয়ে এক পাত্র তরল এখানে তুলে নিলাম। বেশি তুলবার প্রয়োজন নেই, যতটুকু দরকার আছে আপনার ঠিক ততটুকুই তুলবেন। পাশের বালতিতে নিয়েছি সাধারণ জল। এখান থেকে কয় পাত্র তুলব দেখুন, একটা, দুটো, তিনটা, অর্থাৎ 3:1 অনুপাতে সাধারণ জলের সাথে আমার এই তরল সারটা মিশিয়ে নিলাম। এই তরলটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা প্রয়োগ করলে গাছ তার সমস্ত খাদ্যগুণ একটা সার থেকেই পেয়ে থাকে। সারটা কিভাবে দেব দেখুন, খুব সূক্ষ্মভাবে কাজটা করতে হবে। ঠিক যেই জায়গাটায় অল্প অল্প ফাঁকা আছে সেখানে একদম ওপর থেকে ঢালবেন না, এইভাবে ঢেলে দিন, এইভাবে। এতে সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে, সেখান থেকেই গাছ তার খাদ্য উপাদান পেয়ে যাবে। এইভাবে দিয়ে দেবেন। এবার হয়তো আপনি বলতে পারেন যে আমার কাছে তো এই লিকুইড সারটা নেই, তাহলে আমি কোন লিকুইড দেব? সমস্যা নেই, আপনি কি করবেন, সাধারণ যে গোবর সার আছে সেই গোবর সারটা 5 থেকে 7 দিন জলের মধ্যে ভিজিয়ে রাখুন। সেই জলটা 2:1 বা 3:1 অনুপাতে সাধারণ জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। নতুবা আমাদের বাগানের সবথেকে উপযোগী সর্ষের খোল, এই সর্ষের খোলটা অল্প একটু নেবেন, পরিমাণ তো আপনি জানেনই, অল্প একটু নিয়ে একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবেন। 5 থেকে 7 দিন ভিজিয়ে রেখে সেই জলটা 3:1 অথবা 4:1 এরকম অনুপাতে গাছের গুঁড়িতে ব্যবহার করুন। এ তো বললাম ধনে পাতার কথা, পাশাপাশি দেখুন এই কার্টুনে কিছু পালং শাকও আছে। একই সময়ে বপন করেছিলাম এবং চারাগুলিও কিন্তু একই রকম। এর পরিচর্যাটাও ঠিক একই রকমভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সলিড সারটা দেবেন না, দিলে অনেক সমস্যা হয়ে যেতে পারে, গাছ মরে যেতে পারে। আমার বাগানে বাঁধাকপির যে গাছগুলি দেখছেন এখানেও কিন্তু একই সার ব্যবহার করি। আমি চেষ্টা করি একটা ভিডিওতে অল্প সময়ের মধ্যেই যেন আপনি অনেক কিছু জানতে পারেন। রসুন চাষ অবশ্যই করেছেন, যারা করেছেন তারা একটু বুঝে নিন, এখানেও আপনি সেই সারটাই দিতে পারেন। সাবধান শুধু একটা বিষয়ের উপরে, গাছে যখন ফুল আসবার সময় হয়ে যাবে তখন এই লিকুইডটা ব্যবহার করবেন না, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। ফুল আসবার আগ মুহূর্তে আপনি শুধু পটাশটা ব্যবহার করে যাবেন। আর শাক জাতীয় যে সমস্ত সবজিগুলো চাষ করি, বিশেষ করে এই পাতা জাতীয় জিনিসগুলো, এদের তো ফুল আসবার কোনো বিষয় নেই বা ফুল আমরা আসতেও দেই না। এখানে সব সময় আপনি নাইট্রোজেনযুক্ত সারটা ব্যবহার করতে পারবেন, কারণ নাইট্রোজেন সারটা ব্যবহার করলে গাছের বৃদ্ধিটা খুব দ্রুত হয়। এর আগের দিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম ধনেপাতা নিয়ে, এটা এই টপিকটা ছিল।
পলিথিনের মধ্যে ধনেপাতা চাষ। তো আমি বলেছিলাম যে কী সার প্রয়োগ করব, আমি দেখাবো। একই সার কিন্তু প্রয়োগ করেছি, যারা ভিডিওটা দেখেছেন তো শুনে রাখুন, আমি একই সার প্রয়োগ করেছি। এই চারাগুলি কিন্তু বেশ বড় এবং হারভেস্ট করবার মতো অবস্থা তৈরি হয়ে গেছে। ধনেপাতা সারা বছরই চাষ করতে পারবেন। আপনি যদি এখনও পর্যন্ত চাষ না করে থাকেন, এই সাধারণ পদ্ধতির মাধ্যমে বাগানে চাষ করে নিন। পাত্র হিসাবে আমি যেটা খুব কম দামের মধ্যে ব্যবহার করেছি, এই ধরনের মাছের কার্টুন। একটা কার্টুনকে কেটে, সেটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছিলাম, দেখুন দুটো তৈরি করে নিয়েছি। একটা কার্টুনের দাম 20 টাকা, সেখানে দুটো পেয়ে গেলাম 10 টাকা করে। বেশ কম খরচের মধ্যে বাগান কিভাবে করবেন তা নিয়েও কিন্তু চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে। লিকুইড সার প্রয়োগ করবার 3 থেকে 4 দিন পরে যে কাজটা করতেই হবে, দেখুন যখন আমরা সারটা দিয়েছি, তরল সারটা দিয়েছি, উপরের দিকে কিন্তু একটা লেয়ার জমা হয়ে যাবে। সেই লেয়ারটা আমরা জমতে দেব না। কি করব, চিকন কোনো কিছুর মাধ্যমে যে ফাঁকা জায়গাগুলি আছে এগুলি হালকাভাবে শুধু একটু খুঁড়ে দেব। তাতে ওপরের দিকে যে শক্ত একটা আবরণ সৃষ্টি হয় সেটা সৃষ্টি হবে না, আর গাছের গুঁড়িতে কোনো রকম ফাঙ্গাসও আক্রমণ করবে না। এই কাজটা অবশ্যই করে নেবেন। পাত্রের মাটি যেন কখনোই স্যাঁতসেঁতে ভাব না আসে, সেদিকে নজর রাখতে হবে। ওই যে একটু আগেই বললাম, একটু খুঁড়ে দেবেন। আর খুঁড়ে দিলে যে কাজটা আরও হবে, মাটিটা শুকিয়ে যাবে, স্যাঁতসেঁতে ভাবটা আর আসবে না। অনেকেই বলেছিলেন যে দাদা কামরাঙা গাছের পরিচর্যা কিভাবে করব। অলরেডি কিন্তু আমি চ্যানেলে ভিডিও দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো আমার দেওয়া তথ্য যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে নমস্কার।